ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা পড়বো নর্দার্ন প্লেন্স নিয়ে। এর আগে আমরা হিমালয়াস নিয়ে পড়েছি, তো আজকে আমরা নর্দার্ন প্লেন্স দেখবো। ইন্ডিয়ার কোন কোন জায়গায় নর্দার্ন প্লেন্স আছে, কি কি পার্ট আছে, আর ফিজিক্যাল ফিচার্স কি কি, আর স্পেশালিটি কি। তো আগে আমরা দেখে নেবো একবার ম্যাপে। প্রথমে আমরা দেখবো দ্য হিমালয়াস থেকে যে প্রথমে পাথরগুলো ভেঙে আসছে, বড় বড় পাথরগুলো, সেটা ল্যান্ডস্লাইডের কারণে হোক বা রিভারের কারণে হোক। যেমন আপনারা দেখেছেন যে অনেক বড় বড় গ্লেশিয়ার থেকে রিভার বয়, আর ওই রিভার থেকে বড় বড় পাথর নিয়ে আসা হয়। ওই পাথরগুলো যে ভেঙে পড়ে শিবালিক রিজিয়নে বা হিমালয় একদম সাউথের রিজিয়নে, ওটাকে বলা হয় ভাবার। আপনার বেশিরভাগ বড় বড় পাথর থাকে। তারপরে চলে আসছি আমরা টেরাই রিজিয়নে ভাবার থেকে যে ছোট ছোট পাথরগুলো ইস্টার্ন সাইডে চলে যায়, ওগুলো টেরাই বলে। টেরাইতে আপনার হেভি রেনফল হয়, যার কারণে টেরাইয়ের যে ছোট ছোট পাথরগুলো আছে ওগুলো মাটির সঙ্গে প্রায় মিশে যায়। টেরাই থেকে আমরা যদি ইস্টার্ন সাইডে আসি, তাহলে আমরা দেখতে পাবো ভাঙ্গার মাটি আপনার আগেকার দিনে এই জায়গা দিয়ে নদী বইত, কিন্তু কোনো কারণে সে নদী শুকিয়ে যায় বা নদীর নিজের জায়গা চেঞ্জ করে যায়। কিন্তু নদীর নিচের যেই মাটি এখানে দেখতে পাচ্ছেন আপনারা, যেটাকে রিভার ভ্যালি বলা হয়, এই মাটিটা থেকে যায় ওখানে, আর ওইটা অ্যাগ্রিকালচারের জন্য এখনো ইউজ হয়। ওই মাটিটাকে বলা হয় ভাঙ্গার মাটি। আর চতুর্থ নম্বর আর সবচেয়ে ফার্টাইল যে মাটি হচ্ছে, ওটা হচ্ছে খাদার মাটিতে আপনার বেশিরভাগ ফুড ক্রপস গ্রো করা হয়। আর ঠিক এটা নদীর তীরে পাওয়া যায়। নদীর তীরে যে নদী আছে সে নিজের মাটি রেখে দেয়, আর এটাকে খাদার মাটি বলা হয়। তো যদি ফার্টাইলের কথা বলা হয়, তাহলে হবে সবচেয়ে বেশি ফার্টাইল হচ্ছে খাদার মাটি, তারপর ভাঙ্গার, 3 নম্বরে আছে তেরাই, 4 নম্বরে আছে ভাবার মাটি। আর আরেক ধরনের মাটি হয় রিভার ভ্যালি নদীর যে বয় তার নিচে পাওয়া যায় মাটিটা, ওটা হচ্ছে রিভার ভ্যালি। তো এখানে রিভার ভ্যালি নিয়ে কিছু পড়তে হবে না। আমরা একবার ফিজিওগ্রাফিক ডিভিশন দেখে নেব। প্রথমে আসছে ভাবার মাটি, যেটা হচ্ছে সবচেয়ে শক্ত মাটি, আর বেশিরভাগ বড় বড় পাথর দিয়ে তৈরি হয়। হিমালয়ের থেকে যে পাথরগুলো পড়ে ল্যান্ডস্লাইডের কারণে বা অন্য কারণে, আর রিভার নিয়ে আসে, যেগুলো গ্লেশিয়ার থেকে রিভারগুলো উৎপন্ন হয়, সেগুলো যে বড় বড় পাথরের চাইকে নিয়ে আসে, ওগুলোকে বলা হয় ভাবার প্লেন্স। পুরো ভাবার মাটি দিয়ে তৈরি হয় দ্য ভাবার প্লেন্স। তারপরে আসছে দ্য তেরাই ট্র্যাক্ট। ভাবার প্লেন্সের সাউদার্ন সাইডে, মানে ভাবার প্লেন্সের পরে যেটা আসে ওটা হচ্ছে তেরাই ট্র্যাক্টে আপনার ছোট ছোট পাথর যেগুলো ভাবার প্লেন থেকে এসেছে ওগুলো পাওয়া যায়। আর যেহেতু এখানে হেভি রেনফল পাওয়া যায়, হেভি রেনফলের কারণে এই পাথরগুলো মাটির সঙ্গে মিশে যায় আর প্রায় মাটি হয়ে যায়। তারপরে আসে দ্য ভাঙ্গার প্লেন্স হচ্ছে যে রাস্তা দিয়ে আগে নদী বইতো, কিন্তু এখন ওই নদীর রাস্তা চেঞ্জ হয়ে গেছে। সে যে কারণেই হোক, আর্থকুয়েক, টেকটনিক প্লেট চেঞ্জ বা হতে পারে নদী শুকিয়ে গেছে, সেই নদীর নিচে যে মাটিটা ছিল, যেটাকে আমরা রিভার ভ্যালি বলি, সেই মাটিটাই হচ্ছে দ্য ভাঙ্গার। রিভার ভ্যালি বলা হয় যেগুলোর উপর দিয়ে নদী এখনো বইছে, আর ভাঙ্গার মাটি ওগুলো যেগুলোর উপর দিয়ে আগে নদী বইতো। তারপরে 4 নম্বরে আসছে সবচেয়ে ফার্টাইল হচ্ছে খাদার প্লেন্স। এগুলো বেশিরভাগ নদীর তীরে পাওয়া যায়, আর এগুলো অনেক নিউট্রিয়েন্টস থাকে, আর নদীর তীরে হওয়ার কারণে জলেরও কোনো অসুবিধা হয় না। তাই জন্য ইন্ডিয়ার যে বেশিরভাগ ফুড ক্রপস থাকে ওগুলো আপনার খাদার প্লেন্সে গ্রো করা হয়। লাস্টে আসছে দ্য ডেল্টা প্লেন্স যেমন মা গঙ্গা নদী বা গোদাবরী নদী যেমন বয়, আস্তে আস্তে যখন ও সিতে গিয়ে মিলতে যায়, তখন আপনারা জানেন বে অফ বেঙ্গলে মেলার আগে নদীগুলোর স্পিড খুবই কম হয়ে যায়। নদীগুলোর স্পিড এত কম হয়ে যায় যে নদীগুলো নিজেদের সঙ্গে মাটিও বয়ে নিয়ে যেতে পারে না, তো মাটিগুলো ওটা একটা জায়গায় রেখে দেয়। এটাকেই বলা হয় দ্য ডেল্টা প্লেন্সে মেনলি এই অসুবিধাটা হয় যে ওরা যেহেতু সি এর এত সামনে আছে, তাই জন্য অনেকবার সি এর ওয়াটার ভিতরে ঢুকে যায় আর মাটিটাকে পুরো স্যালাইন করে দেয়। মাটিটা যখন পুরো স্যালাইন হয়ে যায়, তখন সেই মাটিতে কোনো ফুড ক্রপস গ্রো করা পসিবল হয় না। আর ডেল্টা প্লেন্সে, তাই জন্য আমরা পরের দিকে স্লাইডে দেখবো, অত ফুড ক্রপস গ্রো করা যায় না। যদিও বা মাটিটা খাদার প্লেন্সের মতনই ফার্টাইল থাকে, কিন্তু যেহেতু ওখানে স্যালাইন ওয়াটার ঢুকে যায়, তাই জন্য ডেল্টা প্লেন্সে বেশি প্লান্ট গ্রো করা যায় না। এবার দেখবো দ্য ভাবার প্লেন্স লাইস ইন দ্য সাউথ অফ দ্য শিবালি ফ্রম জম্মু টু আসাম। দিয়ে আপনার ম্যাপে দেখবেন এই যে হিমালয়ের ঠিক সাউথে ভাবার প্লেন্স পাওয়া যায়। হিমালয় মেনলি 4টে ডিভিশন হয়। একটা হচ্ছে ট্রান্স হিমালয়, একটা হচ্ছে গ্রেটার হিমালয়, একটা হচ্ছে লেসার হিমালয়, আর সবচেয়ে সাউথেরটাকে বলা হয় শিবালিক রেঞ্জ। তো এখানে শিবালিককেই বলা হচ্ছে যত ভাবার প্লেন্স পাওয়া যায়, আমি যেমন বললাম যে সাউথে পাওয়া যায়, বা আপনারা বলতে পারেন যে শিবালিক রেঞ্জে পাওয়া যায়। শিবালিক রিজিয়নে বেশিরভাগ এই ভাবার প্লেন্সগুলো পাওয়া যায়।
ভাবার প্লেন্স যেমন আপনারা দেখছেন যে পাথরের সাইজগুলো খুব বড় বড় হয়, আপনারা দেখতে পাচ্ছেন ভাবার প্লেন্সে পাথরের সাইজগুলো খুব বড় বড় হয়। তাই জন্য যখন এখানে জল দেওয়া হয় তখন সেই জলগুলো মাটিতে উপরে দাঁড়িয়ে থাকতে পারে না আর পাথরের নিচে চলে আসে। এই জন্য অনেক নদী যখন ভাবার প্লেন্সে শেষ হয়ে যায় তখন বলা হয় স্টাপ হয়েছে, বা সেই জায়গার আগে কোনো পাপ ছিল তাই জন্য সেখানে নদী টেকে না। এমনি কোনো কারণই নেই, এর সাইন্টিফিক কারণ এটাই যে পাথরের সাইজ যেহেতু খুব বড় তাই জন্য নদীর জল বা অন্য কোনো জল এটা পাথরের রিজিয়নে থাকে না আর মাটির নিচে চলে যায়। ইট ইজ ওয়াইডার ইন দ্য ওয়েস্টার্ন প্লেন্স অ্যান্ড দ্য ইস্টার্ন প্লেন্স। আপনাদের যদি মনে আছে ওয়েস্টার্ন প্লেন্স আর ইস্টার্ন প্লেন্স, ওয়েস্টার্ন প্লেন্স হচ্ছে ইন্ডিয়ার পাঞ্জাব রাজস্থান এরিয়াটা, ইস্টার্ন প্লেন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আসাম এইসব জায়গাটা। ওয়েস্টার্ন প্লেন্সে আপনি যদি দেখেন তাহলে হিমালয়াসের যে চড়া বেশি চড়া আর ইস্টার্ন প্লেন্সে কম। ইস্টার্ন প্লেন্সে এই জন্যই কম কারণ যত হিমালয়াস আছে তার বেশিরভাগ অঞ্চল আপনার নেপাল হিমালয়াসে পাওয়া যায়, আর ইন্ডিয়াতে ইস্টার্ন রিজিয়ন হিমালয়াস খুবই কম পাওয়া যায়। ওয়েস্ট বেঙ্গলে আমরা যদি দেখি তাহলে দার্জিলিং এইসব এরিয়াতে আমরা পাই হিমালয়াস, আর কোথাও পাওয়া যায় না। তাই জন্য হিমালয়াসের যে জায়গাটা আছে ওটা খুবই কম থাকার কারণে পাথরও খুব কম পাওয়া যায় ইস্টার্ন সাইডে। বেশিরভাগ যে পাথরগুলো থাকে ওগুলো ওয়েস্টার্ন সাইডেই পাওয়া যায়। এগুলোতে বেশিরভাগ আপনার বড় বড় পাথর পাওয়া যায়, আর যত অন্য মিনারেলস নিউট্রিয়েন্ট যত লাগে ওগুলো পাওয়া যায় না। যেহেতু এগুলো হিমালয়ের এত কাছে আছে তাই জন্য ওয়েদার কন্ডিশনও আপনারা বুঝতে পারছেন যে খুবই রাফ ওয়েদার কন্ডিশন থাকে আর খুব স্নোফল হয়। হাই পোরোসিটি মানে ওইটাই যে জল নিচের দিকে বয়ে যায়, যেটা বলেছি যে পাথরগুলো যেহেতু অনেক বড় বড় সাইজের থাকে তাই জন্য জল উপরে টিকে থাকতে পারে না আর মাটির নিচে মিলিয়ে যায়। এই জন্যই ওই জায়গাতে কোনো প্ল্যান্ট গ্রোথ করা যায় না। আপনার ওয়েদার কন্ডিশন খুব খারাপ থাকে ওখানকার, যেহেতু ওগুলো হিমালয়াস এত সামনে। দ্বিতীয়, ওখানে রেনফলও বেশি হয় না কারণ ওগুলো একদম ওয়েস্টার্ন সাইডে আছে আর ওয়েস্টার্ন সাইডে রেনফল খুবই কম হয়। দ্বিতীয়, সয়েল পাথরের যদি কথা বলা হয় তাহলে শুধুমাত্র বড় বড় পাথর পাওয়া যায় আর ওখানে অন্য কোনো নিউট্রিয়েন্টস পাওয়া যায় না। আর চতুর্থ হচ্ছে হাই পোরোসিটি, ওখানে জল টিকে থাকতে পারে না আর মাটির নিচে জল চলে যায়। আর গাছের জন্য বা যে কোনো জীবের জন্য জল একটা খুবই দরকারি জিনিস, আর ওখানে জলটাই পাওয়া যায় না। এই জন্য ওখানে আনসুটেবল ফর ক্রপস, কোনো ধরনের ক্রপ যদি পেস্টিসাইড ফার্টিলাইজার যা খুশি দিই ওখানে কোনো ক্রপ গ্রো করা যায় না। এরপরে দেখে নেবো দ্য তেরাই ট্র্যাক্ট। তেরাই ট্র্যাক্ট আপনার ভাবারের ঠিক সাউথের রিজিয়নে পাওয়া যায়, যে এখানে পাওয়া যায় তেরাই ট্র্যাক্ট যে পাওয়া যায়। তেরাই ট্র্যাক্ট বানানো হয় ছোট ছোট পাথর দিয়ে। ভাবারে যে বড় বড় মোল্ডারগুলো পাওয়া যায়, বড় বড় পাথরের চাইগুলো থাকে, ওগুলোর ছোট ছোট পাথর ভেঙে এখানে পড়ে। যেমন কি আপনি দেখতে পাচ্ছেন আস্তে আস্তে তেরাই ছড়ে আসছে ইস্টার্ন রিজনের দিকে। ইস্টার্ন রিজন যদি দেখা হয় তো ওয়েস্ট বেঙ্গল, উত্তরপ্রদেশ, বিহার এগুলোতে ভালো রেনফল হয়, আর তাই জন্য তেরাইও ভালো রেনফল পায়। ভালো রেনফল পাওয়ার জন্য এই পাথরগুলো আস্তে আস্তে সেমি সলিড হয়ে যায় আর মাটিতে মিলিয়ে যায়। আপনারা দেখতে পারেন যদি কোনো পাথর বা সলিড জিনিস আপনারা জলের মধ্যে প্রায় 1 ঘন্টা 2 ঘন্টা ভিজিয়ে রাখবেন তাহলে সেই সলিড যখন 1 ঘন্টা 2 ঘন্টার পর দেখবেন ওই সলিড সেমি সলিড হয়ে যায়, অমনি এই পাথরগুলো আস্তে আস্তে মাটিতে মিলিয়ে যায়। আর এটাকেই বলা হয় দ্য তেরাই ট্র্যাক্ট। তেরাই ট্র্যাক্ট ইজ ওয়াইডার ইন দ্য ইস্টার্ন রিজিয়ন ডিউ টু হেভি রেনফল। ইস্টার্ন রিজিয়নে যে ওয়েস্ট বেঙ্গল, বিহার এগুলো আছে এই স্টেটগুলোতে হেভি রেনফল হয়, আর এর জন্যই উত্তরপ্রদেশ এসব জায়গায় হেভি রেনফল হওয়ার কারণে এগুলো ছোট ছোট পাথরগুলো মাটিতে মিশে যায় আর এক ধরনের সয়েল ফর্ম করে। আপনারা যেমন জানেন যেগুলো ভালো ভালো ফুলের গাছ আছে তাদের অনেক ফার্টিলাইজার লাগে, কেয়ার করতে হয়, তবে গিয়ে গ্রোথ হয়। কিন্তু যেগুলো ঠিক ফরেস্ট আছে বা জঙ্গলি গাছ আছে তাদের অত কিছু লাগে না। তাই জন্য এখানে বেশিরভাগ আপনার ঠিক ফরেস্ট পাওয়া যায় যেগুলো নিজে থেকেই ওখানে গ্রোথ করে আর এদের সয়েলকে ধরে রাখতে হেল্প করে। ইন্ডিয়াতে যেমন যেমন ফরেস্ট এরিয়া কমে যাচ্ছে, ল্যান্ড এরিয়া কমে যাচ্ছে, তেমন তেমন জঙ্গলগুলোকে কেটে দেওয়া হচ্ছে যাতে ওই জায়গাগুলোতে এগ্রিকালচার করা যায়। তেরাই রিজিয়নে আপনি যদি দেখেন তাহলে ইন্ডিয়ার অনেকগুলো ফেমাস ট্রাইবস আছে, তারা তেরাই রিজিয়নে থাকে আর তারা কাল্টিভেশনের জন্য ইউজ করে তাদের কাল্টিভেশনের টাইপ হচ্ছে ঝুম কাল্টিভেশন। ঝুম কাল্টিভেশনে যে বিরাট বিরাট জঙ্গল আছে তাদেরকে পুড়িয়ে দেওয়া হয়, আর পুড়িয়ে দেওয়ার পরে যখন জঙ্গলটা পরিষ্কার হয়ে যায় তখন ওখানে কাল্টিভেশন করা হয়।
ঝুম কাল্টিভেশনে অনেক কিছুই খারাপ হয়, যেমন আপনার খুব হেভি পলিউশন হয়, যখন আগুন লাগে আর পুড়ে যায় তখন ওখান দিয়ে কার্বন ডাইঅক্সাইড আরও অনেক ধরনের গ্যাস বেরোয়, যেটা দিয়ে ক্ষতি হয় ওজোন লেয়ারে। আর ওজোন লেয়ারে যখন ক্ষতি হয় তখন সূর্যের যে ইউভি রেস আছে ওগুলো ভিতরে আসতে পারে আর আমাদের ক্ষতি হয়। পলিউশনের পরও যদি দেখি ফরেস্টে যতগুলো স্পিসিস আছে, যতগুলো ইন্ডিজিনিয়াস স্পিসিস আছে, অ্যানিমেলস আছে, তারা পুড়ে মরে যায় ফরেস্টে আর জীবনের অনেক ক্ষতি হয়। এগুলোতে সয়েলও খুব খারাপ হয়ে যায়। আপনি যদি কোনো মাটির উপরে কোনো জিনিস পুড়িয়ে দেন তাহলে মাটিটা শক্ত হয়ে যায়, মাটির যত ফার্টিলিটি আছে, নিউট্রিয়েন্টস আছে, ওগুলো হারিয়ে দেওয়া হয়। কিন্তু যেহেতু ট্রাইবদের কাছে কোনো অ্যাডভান্স সিস্টেম নেই ফরেস্ট কাটার, বা ওদের কাছে অ্যাডভান্স কোনো সিস্টেম নেই অন্য জায়গা দেখার, তাই জন্য তারা ঝুম কাল্টিভেশন ইউজ করে। এরপর আমরা দেখবো দ্য ভাঙ্গার প্লেন্স। ভাঙ্গার প্লেন্স যেমন আপনাদের আগেই বলেছিলাম যে নদীর নিচে যে মাটিটা থাকে যেটাকে রিভার ভ্যালি বলা হয়, রিভারের মাটি যখন নদীটা শুকিয়ে যায় বা নদীর নিজের অন্য কোনো ট্র্যাক ফলো করে তখন সেই নদীর মাটিটা বেঁচে যায়, আর সেই নদীর মাটিকেই বলা হয় ভাঙ্গার মাটি। এই ভাঙ্গার মাটি খুব ফার্টাইল হয় আর এটাতে অনেক ধরনের ক্রপসও গ্রোথ করা হয়, এগুলোই দেওয়া আছে। এই মাটিকে ওল্ড অ্যালুভিয়াল সয়েলও বলা হয়। ভাঙ্গার মাটিকে ওল্ড অ্যালুভিয়াল সয়েল বলা হয় আর খাদার মাটিকে বলা হয় নিউ অ্যালুভিয়াল সয়েল। ওল্ড অ্যালুভিয়াল এই জন্যই বলা হয়, যেমন আপনারা বুঝতেই পারছেন পুরোনো অনেকদিন আগেকার অ্যালুভিয়াল মাটি, আর অন্যটা হচ্ছে খাদার নতুন অ্যালুভিয়াল মাটি, ঠিক আছে। তারপরে ভাঙ্গার মাটিতে অনেক ধরনের ফসিল পাওয়া যায় যেগুলো মানুষ আর জানোয়ারের দুজনেরই থাকে। এর কারণটা হচ্ছে যখন নদী কোনো রাস্তা দিয়ে বয় অনেক প্রাণী তারপরে মানুষ আগেকার দিনে নদীতে জীবন হারিয়ে দিতেন, আর এখনো প্রায় আমরা দেখতে পারি যে আমাদের জীবাশ্ম থাকে ওগুলো নদীতে পাওয়া যায়। সেহেতু এই ভাঙ্গার মাটিতে পাওয়া যায় কারণ ভাঙ্গারের মাটির উপর দিয়ে একসময় নদী বইতো আর সেই নদীতে অবভিয়াসলি অ্যানিমেলস আর ম্যানের অনেক ফসিল পাওয়া যাবে। তারপরে আসবো আমরা খাদার মাটিতে। খাদার মাটি হচ্ছে সবচেয়ে ফার্টাইল মাটি আর এটা ঠিক নদীর পাশে পাওয়া যায়। এইটাতে বেশিরভাগ আমাদের যে ফুড ক্রপস থাকে ওগুলো গ্রোথ করা হয়। আর এই খাদার মাটি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া আনলফুল, মানে এটা নিয়মের বিরুদ্ধে। কিন্তু খাদার মাটি অনেক জায়গায় পাচারও করা হয়, কারণ খাদার মাটি কোনো জায়গায় থাকলে আপনারা বুঝতে পারছেন মাটিটা এত বেশি ফার্টাইল যে আগেকার দিনে বলা হতো যে বেঙ্গলে খালি চালের বীজ মাটিতে ফেলে দিলে ওখান থেকে গাছ হয়ে যেত, মাটিটা এত বেশি ফার্টাইল। তাই জন্য এই ফার্টাইল মাটি অনেক জায়গায় ডিমান্ড আছে আর অনেক জায়গায় এই ফার্টাইল মাটিরও পাচার করা হয়। যেমন বললাম এটা হচ্ছে সবচেয়ে ফার্টাইল মাটি আর এগুলো নদীর ব্যাংকে বা নদীর তীরে পাওয়া যায়। এই মাটিতেও যেমন ভাঙ্গার মাটিতে ফসিল পাওয়া যেত, যেই কারণে সেই সেম কারণে খাদার মাটিতেও ফসিল পাওয়া যায় জানোয়ারের আর মানুষদের। এবার লাস্ট দেখবো দ্য ডেল্টা প্লেন্স। দ্য ডেল্টা প্লেন্স পাওয়া যায় গঙ্গা নদী বা গোদাবরী নদী যেগুলো সিতে মিলিয়ে যায় ঠিক তার আগের দিকে পাওয়া যায়, কারণ তখন নদী অনেক স্লো হয়ে যায় আর সিতে নিজের মাটি নিজেকে ডিপোজিট করার আগে তারা এত বেশি স্লো হয়ে যায় যে নিজের সঙ্গে কোনো মাটি ক্যারি করতে পারে না, এই মাটিকেই তারা ডিপোজিট করে দেয় আর এই জায়গাটাকেই বলা হয় ডেল্টা মাটি। ডেল্টা মাটি যদি দেখা হয় তাহলে ওর দু ধরনের রিজন আছে, একটাকে বলা হয় চার্জ আর আরেকটাকে বলা হয় বিলস। চার্জ হচ্ছে সি এর উপরের দিকের মাটিটা আর বিলস হচ্ছে প্রায় সিতে মিলিয়ে যাবে ওই মাটি। চার্জ মাটি যদি দেখা হয় তাহলে এখানে যদি খুব চেষ্টা করা হয় তো মাঝে মাঝে এখানে ফুড ক্রপ ও অন্য ক্রপ যেগুলো লোকাল লোকরা ইউজ করে ওগুলো গ্রো করা যায়, কিন্তু বিলস মাটিতে একদমই যেহেতু সি এর এত ক্লোজ তাই জন্য কোনো ধরনের ফুড ক্রপ এখানে গ্রো করা যায় না। আর যদি ডেল্টা মাটি দেখা হয়, ডেল্টা মাটির জিনিস দেখা হয় তাহলে বেশিরভাগ যে ডেল্টা মাটি আছে ওটা বেশিরভাগ কাদা থাকে। যেমনকি আমি বললাম নদী খুব স্লো হয়ে যায় আর নিজের সঙ্গে মাটি ক্যারি করতে পারে না, তাই জন্য ওইটা মাড বা যে কাদা আছে ওগুলো ডিপোজিট করে দেয় ডেল্টার দিকে। যদি আপনারা কখনো গার্ডেনিং করেছে বা গার্ডেনিং নিয়ে কিছু আইডিয়া আছে তাহলে আপনারা জানেন যে প্লান্ট যখন গ্রো করা হয় তখন খালি মাটি লাগে না, তার সঙ্গে বালি, স্যান্ড আর অনেক ধরনের নিউট্রিয়েন্টসও লাগে, গোবর, এগুলো দিয়ে সব মিলিয়ে বানানো হয় মাটি। কারণ আপনি যদি কাদা দিয়ে মাটি বানাবেন তাহলে কাদা যখন শক্ত হয়ে যায় তখন তার মধ্যে ক্র্যাকস পড়ে যায় আর সেই ক্র্যাকস দিয়ে প্ল্যান্ট গ্রোথ করা খুব কঠিন, আর প্ল্যান্ট যদি গ্রো হয় ক্র্যাকস পড়ার পর সেই প্ল্যান্টগুলো মারা যায়।
তাই জন্য এখানে কাদা জমে, আর এই মাটিকে মানা হয় না যে কাল্টিভেশনের জন্য খুব ভালো মাটি। যদিও বা এটা ফার্টাইল থাকে, কিন্তু যেহেতু এক ধরনের মাটি থাকে আর যেহেতু স্যালাইন ওয়াটার এটাতে ভিতরে চলে আসে, তাই জন্য এই মাটিতে বেশি গ্রোথ ফর ক্রপসের বেশি গ্রোথ করা যায় না। এবার দেখবো রিজনাল ওয়াইজ ডিভিশন কি কি আছে। প্রথমে আসছে রাজস্থান প্লেন্স। রাজস্থান প্লেন্স যদি দেখা হয়, রাজস্থান প্লেন্সের মেইন প্রবলেম হচ্ছে এগুলো স্যালাইন সয়েল হয়। যদি রাজস্থান সাম্বার লেক দেখো, তাহলে তোমরা জানবে যে সাম্বার লেক হচ্ছে একটা স্যালাইন লেক, আর বেশিরভাগ এখানে যে সয়েল থাকে ওগুলো স্যালাইন সয়েল হয়। আর স্যালাইন সয়েল হওয়ার কারণে এখানে প্লান্টেড গ্রোথ হয় না, আর প্লান্টেড গ্রোথ হওয়া খুবই মুশকিল যেখানে স্যালাইন সয়েল থাকে। তারপরে সেকেন্ডে আসবো আমরা পাঞ্জাব হরিয়ানা প্লেন্স। পাঞ্জাব হরিয়ানা প্লেন্স যদি দেখা হয়, এখানে মাটি ওয়ান অফ দ্য মোস্ট ফার্টাইল মাটি পুরো ইন্ডিয়াতে। কিন্তু পাঞ্জাব হরিয়ানা প্লেন্স যেমন কি জানো যে বৃষ্টি খুবই কম হয় এই জায়গাটায়, আর যেহেতু এটা হিমালয়ের এত সামনে আছে তাই জন্য এখানে ওয়েদার কন্ডিশনও খুব খারাপ হয়। কিন্তু তোমরা হয়তো জানোই যে পাঞ্জাবে অনেক বেশি কাল্টিভেশন হয়। পাঞ্জাবে যে কাল্টিভেশন হয় ওগুলো আর্টিফিশিয়াল কাল্টিভেশন আর ন্যাচারাল কাল্টিভেশন হয়। আর্টিফিশিয়াল কাল্টিভেশন মানে ফার্টিলাইজার, পেস্টিসাইড এগুলো দিয়ে কাল্টিভেশন করা হয়, আর স্পেশাল টাইপস অফ সিডসও নেওয়া হয় যেগুলো রাফ ওয়েদার কন্ডিশন ওগুলো সহ্য করতে পারে। এটা আর্টিফিশিয়াল ধরনের কাল্টিভেশন আর ন্যাচারাল নয়। তারপরে চলে আসবো সবচেয়ে লম্বা প্লেনের নিয়ে, ওইটা হচ্ছে দ্য গঙ্গা প্লেন। দ্য গঙ্গা প্লেন হচ্ছে সবচেয়ে বড় প্লেন। এরিয়া ওয়াইজ যদি দেখা হয় তাহলে হচ্ছে সবচেয়ে বড় প্লেন, আর গঙ্গা প্লেনে ইন্ডিয়ার মোস্ট অফ দ্য ফুড ক্রপস পাওয়া যায়। মোস্ট অফ দ্য ফুড ক্রপসের সবচেয়ে বেশি কাল্টিভেশন হয় দ্য গঙ্গা প্লেনে। গঙ্গা প্লেনে যদি অ্যাডভান্টেজেস দেখা হয় তাহলে প্রথমত আসছে রিভার গঙ্গা আর ওর ট্রিবিউটারিজের কারণে এখানে সবসময় জল পাওয়া যায়। দ্বিতীয়, এখানে সবসময় রেনফল পাওয়া যায়। তৃতীয়, যেহেতু এটা এরিয়া কন্ডিশনটা ভালো আছে তাই জন্য এখানে অ্যাভারেজ টেম্পারেচার থাকে, আর যে ক্রপস থাকে ওগুলো কাল্টিভেশনের জন্য ভালো ওয়েদার থাকে অল দ্য ইয়ার রাউন্ড। তাই জন্য এখানে টেম্পারেচার ভালো থাকার কারণে এই সয়েলটাও ভালো থাকে আর কাল্টিভেশনও খুব ভালো করা যায়। লাস্টে আসছে দ্য ব্রহ্মপুত্রা প্লেন্স। ব্রহ্মপুত্রা প্লেন্স আমরা নর্থ ইস্টার্ন রিজিয়নে পাবো, আর এই প্লেন্সে বেশিরভাগ এরিয়াকে ফ্লাড করে হচ্ছে আপনার ব্রহ্মপুত্রা নদী। ব্রহ্মপুত্রা নদী আপনারা যদি জানেন যে খুবই একটা ডেঞ্জারাস নদী, আর এই নদী এতটাই ব্রড যে মাঝখানে একটা আইল্যান্ড আছে মাজুলি আইল্যান্ড, যেটা পুরো ওয়ার্ল্ডের সবচেয়ে বড় রিভারাইন আইল্যান্ড। রিভারাইন আইল্যান্ড হচ্ছে যেই আইল্যান্ড কোনো রিভারের মাঝখানে আছে। তো আপনারা বুঝতেই পারছেন যে আইল্যান্ডটা কত বড়, যে পুরো ওয়ার্ল্ডের সবচেয়ে বড় আইল্যান্ড। আর যখন তার মানে ব্রহ্মপুত্র রিভার আরও বিরাট বড়, যেটা পুরো একটা আইল্যান্ডকে বানিয়ে দিয়েছে যে ওয়েটে দিয়ে। তাই জন্য ব্রহ্মপুত্র রিভারের খবরে যদি আপনারা দেখেন তাহলে ব্রহ্মপুত্র রিভারে প্রায় ফ্লাড হতে থাকে, আর আসামের রিজনেও প্রায় ফ্লাড হতে থাকে। তৃতীয়, এই রিজনে খুব হেভি রেনফল হয়। যদি আপনারা দেখেন খাড়ো, খাসি, জয়ন্তিয়া, মহেশ্বরম, চেরাপুঞ্জি সব আপনার এই রিজনটাই আছে, আর এই রিজনে খুব হেভি রেনফল হওয়ার কারণে জলগুলো যায় ব্রহ্মপুত্র নদীতে, আর ব্রহ্মপুত্র নদী থেকে প্রায় ফ্লাড হয় এই রিজেন যদি দেখা হয় তাহলে গঙ্গা নদীরই মতন এটাও খুবই ফার্টাইল রিজেন, কিন্তু যেহেতু ফ্লাড হয় অতিরিক্ত জল পাওয়া যায় তাই জন্য এখানে ফুড ক্রপস তো গ্রোথ হয়, কিন্তু গঙ্গা প্লেন্সের মতন ফুড ক্রপস এখানে গ্রোথ করা যায় না। এবার একবার স্লাইডে দেখে নেবো এগুলো রিজনাল ওয়াইজ। প্রথমে আসছে দ্য রাজস্থান প্লেন্স। মাটিটা খুব স্যালাইন তাই জন্য ওখানে গ্রোথ করা যায় না প্লান্টের, আর রেনফলও খুব কম। দ্বিতীয় আসছে দ্য পাঞ্জাব হরিয়ানা প্লেন্স। পাঞ্জাব হরিয়ানা প্লেন্সও খুব ফার্টাইল সয়েল, কিন্তু যেহেতু এখানে ওয়েদার কন্ডিশন খুব রাফ আর রেনফল পাওয়া যায় না তাই জন্য এখানে গ্রোথ হয় না। কিন্তু যদি আর্টিফিশিয়াল ওয়ে দিয়ে বলি, পেস্টিসাইড, ফার্টিলাইজার, তারপরে আপনার সিডস যেগুলো রাফ ওয়েদার কন্ডিশন সহ্য করতে পারে, তাহলে আপনারা দেখবেন যে পাঞ্জাবে ভালোই গ্রোথ হয়। তারপরে আসছে দ্য গঙ্গা প্লেন্স। দ্য গঙ্গা প্লেন্স যদি দেখা হয় সবচেয়ে বেশি ইন্ডিয়ার এরিয়া কভার করে দ্য গঙ্গা প্লেন্স। আর দ্য গঙ্গা প্লেন্স অ্যাডভান্টেজ হচ্ছে প্রথমে গঙ্গা নদী বয়, ওখানে হেভি রেনফল হয়, আর দ্বিতীয় ওখানকার টেম্পারেচার অ্যাভারেজ হয়ে থাকে, খুব রাফ হয় না আর খুব ভালো হয় না। এই জন্য মাটির জন্য আর টপের জন্য দুটোর জন্যই ভালো। লাস্টে আসছে দ্য ব্রহ্মপুত্র প্লেন্স। দ্য ব্রহ্মপুত্র প্লেন্স আপনার পুরো নর্থ ইস্টার্ন রিজিয়নে আছে, আর ওখানে যেহেতু ব্রহ্মপুত্র নদী বয় আর ওখানে খুবই হেভি রেনফল পাওয়া যায় তাই জন্য এই এরিয়াতে প্রায় ফ্লাড হয়।
আর এটাই হচ্ছে একমাত্র প্রবলেম ব্রহ্মপুত্র প্লেন্সে। না তো ব্রহ্মপুত্র প্লেন্সে যে মাটিটা আছে ওটাও খুব ফার্টাইল আর টেম্পারেচারও ওখানে খুবই ভালো, কিন্তু ওখানে একমাত্র প্রবলেম হচ্ছে যে ওখানে খুব বেশি ফ্লাড হয়। যদি আপনাদের চ্যাপ্টারটা ভালো লেগে থাকে, ভিডিওটা ভালো লেগে থাকে, তো কাইন্ডলি লাইক করবেন। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেনি তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করুন, এতে আমি অনেক সাপোর্ট পাই। আর যদি আপনাদের পরে ইন্ডিয়ান জিওগ্রাফি এমসিকিউ সলভ করার ইচ্ছা থাকে তাহলে এখানে ক্লিক করুন, আর যদি ইন্ডিয়ান জিওগ্রাফির বাকি চ্যাপ্টারসগুলো আপনি দেখতে চান তাহলে এখানে ক্লিক করুন। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।